এক নজরে দেখে নেব আজকের ব্রেকিং খবরগুলি। নিয়োগের দাবিতে এবার বিচারপতির বাসভবনে পৌঁছে গেলেন চাকরি প্রার্থীরা। বুধবার সন্ধ্যায় বেঞ্জিরভাবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাসভবনে পৌঁছে যান SL/STর ওয়ার্ক এডুকেশনের চাকরি প্রার্থীরা। হাতে ব্যানার, ভগবানের দর্শন করতে এসেছে। বাসভবন থেকে বেরিয়ে চাকরি প্রার্থীদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বললেন বিচারপতি, দেখালেন সুরাহার পথও। এদিন সন্ধ্যে 5:30 নাগাদ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বাসভবনে পৌঁছে যান প্রায় 50 জন চাকরি প্রার্থী। বিশেষ কারণে গত কয়েকদিন আদালতে যাচ্ছেন না বিচারপতি গঙ্গোপাধ্যায়। চাকরি প্রার্থীরা এসেছেন শুনে নিচে নেমে আসেন তিনি। এরপর চাকরি প্রার্থীরা তাকে জানান ওয়ার্ক এডুকেশনের শিক্ষক পদে নিয়োগের জন্য কাউন্সিলিংয়ের পর সুপারিশপত্র হাতে পেয়েছেন তারা, কিন্তু নিয়োগপত্র পাচ্ছেন না। এই শিক্ষাগত যোগ্যতায় প্রাথমিক টেট বা অন্য কোনো পরীক্ষায় বসার অনুমতি পাওয়া যাবে না। বিচারপতিকে ব্যক্তিগতভাবে তাদের চাকরির বিষয়টি দেখতে অনুরোধ করেন চাকরি প্রার্থীরা। অন্যদিকে রাজ্যের বকেয়া মেটানোর দাবি নিয়ে দিল্লিতে নবসংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 20 মিনিটের সাক্ষাতে মমতার সঙ্গে ছিলেন লোকসভা ও রাজ্যসভার তৃণমূলের 9 জন সাংসদ। বৈঠক শেষে মমতা জানান, প্রধানমন্ত্রীকে রাজ্যের বকেয়া সম্পর্কে জানিয়েছি। প্রধানমন্ত্রী মন দিয়ে শুনেছেন। বুধবার বেলা 11টা নাগাদ নবসংসদ পৌঁছান মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা 11:20 শুরু হয় বৈঠক চলে প্রায় 11:40 পর্যন্ত। এদিন বৈঠক শেষে সংসদ ভবনের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে। গরিব মানুষ যারা কাজ করেছেন তারা এখনও টাকা পাননি। সংবিধানকে সম্মান দিয়ে এই টাকা আমাদের মিটিয়ে দেওয়া উচিত। এছাড়া আবাস যোজনা, গ্রামোন্নয়ন প্রকল্প, হেলথ মিশনের প্রকল্প বন্ধ করে দিয়েছে। অর্থ কমিশনের টাকাও পাচ্ছি না। কোনো ভুল হলে আপনি টাকা বন্ধ করে দিন, কিন্তু 155টা পর্যবেক্ষক দল বাংলায় গেছেন। তারা যে যে নথি চেয়েছেন আমাদের আধিকারিকরা তা দিয়েছেন। কথাও বলেছেন, আজ পর্যন্ত কিছু পাইনি। আগেও 3বার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। প্রধানমন্ত্রী মন দিয়ে কথা শুনেছেন। বলেছেন কেন্দ্র ও রাজ্যের আধিকারিকরা বসে বৈঠক করে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। যাব পরের খবরে। নিয়োগ দুর্নীতির তদন্তে ইডির তলব এড়ালেন জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ কাউন্সিলর পার্থ সরকার তথা ভজা। বুধবার তাকে বিধাননগরের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছিল। ইডি সূত্রে খবর, হাজিরা দেওয়ার জন্য 5 দিন সময় চেয়েছেন পার্থবাবু। এই নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ দ্বিতীয় কোনো কাউন্সিলরকে তলব করা হলো। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে জিজ্ঞাসাবাদের জন্য পার্থ সরকারকে তলব করা হয়েছিল বলে ইডি সূত্রের খবর। ইডির তদন্তকারীরা জানাচ্ছেন, নিয়োগ দুর্নীতির টাকা কুন্তল ঘোষের থেকে পার্থ সরকারের মাধ্যমে পৌঁছেছে মন্ত্রীর কাছে। এ ব্যাপারে কুন্তল ও তাপস মণ্ডলকে জেরায় গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে জানা গেছে। পার্থ সরকারকে তার ব্যাংকে লেনদেনের তথ্য আনতে বলেছে ইডি। সূত্রের খবর, ইডিকে পার্থবাবু জানিয়েছেন যেসব নথি চাওয়া হয়েছে তা বর্তমানে তার কাছে নেই। নথি জোগাড় করতে কয়েকদিন সময় লাগবে, তাই বুধবার হাজিরা দিতে পারবেন না তিনি। পাশাপাশি সারা বিশ্বের সেরা 50টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ভারতের কোনো প্রতিষ্ঠান নেই। এই নিয়েই এবার কিছুটা উদ্বেগের সুর শোনা গেল দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর গলায়। খড়গপুর আইআইটি দেশের প্রাচীনতম আইআইটি। সোমবার সেই শিক্ষা প্রতিষ্ঠানে 69তম সমাবর্তন অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ং দেশের রাষ্ট্রপতি। এই দিন তার বক্তৃতাতেই উঠে আসে শিক্ষা প্রতিষ্ঠানের র্যাঙ্কিংয়ের কথা। সারা বিশ্বের প্রথম 50টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে নেই দেশের কোনো আইআইটি। এমনকি দেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সেই র্যাঙ্কিংয়ে নেই। বর্তমানে আইআইটি খড়গপুরের আন্তর্জাতিক র্যাঙ্কিং 271। বক্তৃতার মাঝে তিনি বলেন, এটা উদ্বেগের বিষয় যে বিশ্বের প্রাচীনতম জ্ঞান ঐতিহ্যের এমন একটি বিশাল দেশ ভারত, অথচ এর একটি শিক্ষা প্রতিষ্ঠানও বিশ্বের শীর্ষ 50টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে নেই। ভালো শিক্ষার চেয়ে ভালো র্যাঙ্কিং বেশি গুরুত্বপূর্ণ নয়, কিন্তু ভালো র্যাঙ্কিং থাকলে সারা বিশ্বের শিক্ষার্থী এবং ভালো শিক্ষকরা আকর্ষিত হন। পাশাপাশি দেশের সম্মানও বাড়ে। আমি চাই দেশের সবচেয়ে পুরনো এই আইআইটি সেই চেষ্টাই করুক। দেখব পরের খবর। তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় নকল করার ঘটনায় বেজায় চটেছেন রাজ্যসভার উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। বিজেপির সাংসদরা আজ পাল্টা প্রতিবাদে সংসদে উঠে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকেন। তবে এবার এই বিষয়ে মুখ খুললেন জগদীপ ধনকর আর সরাসরি বুঝিয়ে দিলেন, ব্যক্তি জগদীপ ধনকর অপমান করলে কিছু মনে করবেন না, তবে তার পদ এবং সম্প্রদায়কে অপমান করলে তিনি বরদাস্ত করবেন না। আজ সরাসরি এমনই বার্তা দিয়েছেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর।
এই বার্তা দেওয়ার জাতীয় রাজনীতিতে আলোড়ন পড়ে গেছে, কারণ এই বার্তার পর বিষয়টি প্রতিশোধমূলক হতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ জগদীপ ধনকর বলেন, আমি কিছুই মনে করব তাতে কতটা আপনি জগদীপ ধনকরকে অপমান করলেন তা নয়, কিন্তু আমি সহ্য করব না ভারতের উপরাষ্ট্রপতি, কৃষক সম্প্রদায় এবং আমার সম্প্রদায়কে কেউ অপমান করলে। আমি আমার পদের মর্যাদা রক্ষা করতে পারিনি, সেটা কখনোই সহ্য করব না। এটা আমার কর্তব্য সংসদের মর্যাদা রক্ষা করা। তবে এই মিমিক্রি ব্যক্তিগত আক্রমণ হিসেবে দেখছেন ধনকর। সুতরাং পরবর্তী পদক্ষেপ ঠিক কী হবে সেটা এখনই বোঝা যাচ্ছে না। যাব পরের খবরে। সাইবার প্রতারণার জন্য ফোন করলে নিস্তার নেই অপরাধীদের। এবার তাদের মোবাইলে বিকল করে দেওয়ার পথে লালবাজার, তাদের সিম কার্ড ব্লক করে দেওয়ার রাস্তায় ছিল। এবার সাইবার অপরাধীদের মোবাইলের ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি বা IMEI নাম্বার ব্লক করে দেবে কলকাতা পুলিশ। তাতেই বন্ধ হয়ে যাবে সাইবার অপরাধীদের মোবাইল। এই ব্যাপারে প্রত্যেক মাসে লালবাজারকে রিপোর্ট দেবে সাইবার অপরাধ দমনের জন্য কলকাতা পুলিশের প্রত্যেকটি ডিভিশন বা এলাকার সাইবার সেল। পুলিশ কর্তাদের মতে এভাবে সাইবার অপরাধীদের একের পর এক মোবাইল বিকল করে দিলে মোবাইল ব্যবহার করে অপরাধ করার প্রবণতা অনেকটাই কমবে। লালবাজার সূত্র জানিয়েছে, সোমবার প্রত্যেকটি ডিভিশনের সাইবার সেলের আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেন লালবাজারের সাইবার থানার আধিকারিকরা। ওই বৈঠকেই সাইবার অপরাধীদের বিরুদ্ধে আরও কড়া ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সাইবার সেলগুলিকে নির্দেশ দেন লালবাজারের কর্তারা। গোয়েন্দা কর্তাদের মতে বড় অংশের সাইবার অপরাধ ঘটনার পেছনে রয়েছে মোবাইল ফোন। কখনো কোনো ব্যাংকের কর্তা পরিচয় দিয়ে ফোন করা হয়, আবার কখনো বা বিপণী বা ভুয়ো পরিচয় দিয়ে ফোন করে সাইবার অপরাধীরা। আবার কোনো সংস্থা বা হোটেলের ভুয়ো ওয়েবসাইট দেওয়া ফোন করেও সাইবার জালিয়াতদের কবলে পড়ছে বহু শহরবাসী। চোখ রাখবো পরের খবরে। এক পিস ডিমের দাম 8 টাকা তো ছিলই, আর এখন ডিমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মুরগির মাংসের দামও। আগামী 1 মাস কোনো বিয়ের তারিখ নেই, কিন্তু তাতেও একাধিক বাজারে মুরগির মাংসের দাম 250 টাকা ছুঁই। ব্যবসায়ীরা জানাচ্ছেন, পিকনিকের মরশুম শুরু হতেই লাফিয়ে বাড়ছে চিকেনের দাম। শেষ 10 দিনে প্রায় 60 টাকা দাম বেড়েছে মুরগির মাংসের। এই দাম আরও বাড়বে বলে জানাচ্ছেন তারা। তাদের বক্তব্য, ডিসেম্বর জানুয়ারি মাস হচ্ছে পিকনিকের মাস। এই সময় চিকেন এবং ডিম দুইয়েরই চাহিদা তুঙ্গে। তাছাড়া এই সময় হোটেল রেস্তোরাঁগুলিতে ডিম, মাংস দুইয়েরই চাহিদা বেড়ে যায়। মানুষজন বেড়াতে বেরিয়ে বাইরে খাওয়া দাওয়া করেন, মাংসের হরেক পদ তৈরি হয়, তাই চাহিদার পাশাপাশি স্বাভাবিকভাবেই দামও প্রতিবারই বাড়ে। এ রাজ্যে কলকাতার অধিকাংশ বাজারে প্রতি পিস ডিম বিক্রি হচ্ছে 7.5 টাকায়। কোথাও কোথাও তো ডিমের দাম 8 টাকায় পৌঁছে গেছে। দক্ষিণ কলকাতার গড়িয়াহাট বাজারে ডিমের পিস বিকোচ্ছে 8 টাকা দরে। ব্যবসায়ীদের দাবি, শুধু ডিসেম্বর মাসের প্রথম 15 দিনে 1 লাফে অনেকটা দাম বেড়েছে ডিমের। 1 ডিসেম্বর পাইকারি বাজারে প্রতি পিস ডিমের দাম ছিল 5 টাকা 65 পয়সা করে। মঙ্গলবার তা ছিল 6.5 টাকার কাছাকাছি। মাঝেই কয়েকদিনের মধ্যে এক পিসের দাম বেড়েছে 80 পয়সার কাছাকাছি। বড়দিন উপলক্ষে এই সময় কেক তৈরির জন্য এক ধাক্কায় ডিমের চাহিদা বেড়ে যায় অনেকটাই। নভেম্বর মাস থেকে ডিমের চাহিদা বাড়তে থাকে। বিভিন্ন বেকারি কেক বানানোর জন্য ডিম নেয়, যার যারে টান পড়ে মধ্যবিত্তের পাতে। দেখব পরের খবর। করোনা নিয়ে নতুন করে উদ্বেগ বাড়ছে দেশে। ইতিমধ্যে 3 রাজ্যে 21 জনের শরীরে করোনার নতুন প্রজাতিকে JN.1 এর উপস্থিতির প্রমাণ মিলেছে। এর মধ্যে গোয়ায় সবচেয়ে বেশি সংখ্যক সংক্রমিত হদিশ মিলেছে, 19 জন। বাকি 2 জন মহারাষ্ট্র এবং কেরলের বাসিন্দা। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যে কোমর বাঁধতে শুরু করেছে কেন্দ্র। রাজ্যগুলিকে প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। একই সঙ্গে তাদের সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। করোনা নতুন উপপ্রজাতি মোকাবিলার বুধবার সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সচিবদের সঙ্গে বৈঠক বসেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। বৈঠকের পর কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জানিয়েছেন, কেন্দ্র রাজ্যের সরকারকে একজোট হয়ে কাজ করতে হবে। আমাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে, তবে ভয় পাওয়ার দরকার নেই। পরের খবর। যিনি রাঁধেন তিনি চুলও বাঁধেন, এই প্রবাদকেও বহুদিন আগেই ছাপিয়ে গিয়েছেন। ভারতের সবচেয়ে ধনী মহিলার স্বীকৃতি পেয়েছিলেন আগেই। ফের চমকে দিলেন শিল্পপতি ধনকুবের সাবিত্রী জিন্দাল। গত 1 বছরের সম্পত্তি বৃদ্ধির নিরিখে রিলায়েন্স গোষ্ঠীর প্রধান মুকেশ আম্বানিকেও ছাপিয়ে গেলেন তিনি। সম্প্রতি এই তথ্য জানিয়েছে ব্লুমবার্গ বিলিয়নার্স ইন্ডেক্স।
2023 সালে সাবিত্রীর সম্পত্তির ঠিক কতটা বৃদ্ধি পেয়েছে? বর্তমানে ওপি জিন্দাল গোষ্ঠীর চেয়ারপারসন এমিরেটরের মোট সম্পত্তির পরিমাণই বা কত? 2023 সালে 73 বছর বয়সী সাবিত্রীর সম্পত্তি বৃদ্ধি পেয়েছে $960 কোটি। সেখানে রিলায়েন্স কর্তা মুকেশের সম্পত্তি বেড়েছে $500 কোটি। তবে ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি এখনও আম্বানি। তার মোট সম্পত্তির পরিমাণ $9,230 কোটি। অন্যদিকে দেশের পঞ্চম ধনী ব্যক্তি সাবিত্রীর মোট সম্পত্তি $2,530 কোটি। ভারতীয় মুদ্রায় 21 লক্ষ কোটি টাকারও বেশি। গত আড়াই দশক ধরে সংসার সামলে এত বড় কাণ্ড করে ফেললেন জিন্দাল গোষ্ঠীর কর্ণধার। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন।